আমি চিরঞ্জীব বিশ্বাস, আমি আছি উত্তর মহিলা মেডিকেলে মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে। আজকে আমরা কথা বলবো 10টি মানসিক রোগের উপসর্গ, যেগুলো দেখলে আমরা আগের থেকেই যেন বুঝতে পারি একটা মানুষ মানসিক রোগে ভুগছে। তো মানসিক রোগ নিয়ে কিন্তু আমাদের অনেক দিন থেকেই আস্তে আস্তে আমরা জানছি মানসিক রোগ সম্বন্ধে। আমাদের মধ্যে আগে এক সময় আমরা অতটা বুঝতাম না, জানতাম না, রোগ চিকিৎসা করতে হবে এটাও নিয়ে আমরা কিন্তু অতটা সচেতন ছিলাম না। কিন্তু ইদানিং মানসিক রোগের প্রতি আমাদের সচেতনতা বেড়েছে। আমরা ডাক্তারের কাছে আসছি আমাদের সাহায্য নেওয়ার জন্য। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ মানসিক রোগী যারা থাকেন তারা কিন্তু, আমরা বলি 70% রোগী, তারা কিন্তু অল্প মানসিক সমস্যা নিয়ে ভুগে থাকেন। সেহেতু এই সমস্যাগুলো কাজ করা খুব ব্যাঘাত ঘটায় না। তো এই কারণে মানুষজন কিন্তু বুঝতে পারে না যে মানসিক রোগে সাফার করছে, এবং পরবর্তীতে এই রোগটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা পর্যায়ে অনেক বেড়ে যায় তখনই আমাদের কাছে আসেন। তো এই ক্ষেত্রে যেটা হয় যে রোগীরা যখন ওষুধগুলো খেতে থাকেন তখন যেহেতু অনেক বেশি অবস্থায় রোগাক্রান্ত অবস্থায় থাকেন, সেহেতু ওষুধও বেশি লাগে, অনেক ক্ষেত্রে অনেক সময়ও নেয় এই রোগ সুস্থ হতে। তো সেক্ষেত্রে আমরা যদি আগের থেকেই বুঝতে পারি আমার কিন্তু মানসিক সমস্যা হচ্ছে, তাহলে আমরা অল্পতেই চিকিৎসাতে যেতে পারবো এবং খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে বের হতে পারবো। তো আমরা জানি এখন কি কি সমস্যাগুলো হয়। আসলে প্রথম আমরা যেটা বলি, মানসিক সমস্যা শুরু হয় তখন আমরা বলি ঘুমের ব্যাঘাত ঘটে। অনেক ক্ষেত্রে দেখা যায় ঘুম আসার সময় নেয়, অনেক ক্ষেত্রে বেশি বেশি ঘুম হয়, ঘুমের কোয়ালিটির জায়গায় সমস্যা হয়। দেখা যাচ্ছে বারবার রাত্রে ভেঙে যাচ্ছে ঘুম, অনেক ভোরে ভোরে ঘুম ভেঙে যাচ্ছে, বা রাতে দুঃস্বপ্ন দেখছেন, বা আমরা বলি স্লিপ প্যারালাইসিসের কথা বলি। ঘুমের মাঝখানে অনেকে কথা বলে, অনেকে ঘুমের মাঝখানে হাসাহাসি করে, ঘুমের মাঝে খাওয়া খাই করে, ঠিক আছে। তো এরকম অনেক সমস্যা আছে যেগুলো কিন্তু আমরা হয়তো ইগনোর করি বা গুরুত্ব দিই না, কিন্তু এগুলো প্রাথমিকভাবে যদি এগুলো গুরুত্ব দিই আমরা, তাহলে কিন্তু এই ঘুমের সমস্যাটাও কিন্তু আমরা একটা মানসিক রোগের একটা প্রাথমিক উপসর্গ হিসেবে আমরা বুঝতে পারবো। 2 নম্বর সমস্যা বলি, সেটাকে বলে আমরা মেজাজ খিটখিটে। তো অনেকেই আমরা মেজাজ খিটখিটে মাঝে মধ্যে হয়ে থাকি, কিন্তু এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না। কারণ আমরা কোনো কাজের চাপ, কোনো ফ্রাস্ট্রেশন, কোনো মানসিক চাপে পড়লাম, কিন্তু এরকম আমাদের আচরণের মধ্যে প্রভাব ফেলে। আমরা দেখা খিটখিটে হয়ে যাই, অল্পতে রেগে যাই, যেগুলোভাবে রিয়েক্ট করে বসি, যেটা কিন্তু আমাদের পরিবারের মানুষজন কিন্তু এটাতে অনেক সময় বিরক্ত বোধ করেন, দোষারোপ করেন যে কেন খিটখিটে হয়েছে, কেন রেগে যাচ্ছে। তো আমরা যদি একটু আগের থেকেই বুঝতে পারি যে খিটখিটে আচরণটা কিন্তু একটা মানসিক প্রারম্ভিক সাইন, তাহলে কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিব এবং একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবো যে সে আগে তো ভালো ছিল কিন্তু এটা খুব খিটখিটে আচরণ করছে। বিশেষ করে আমরা এই খিটখিটে আচরণ বাচ্চাদের চাইল্ডহুড ডিপ্রেশনের ক্ষেত্রে খুব কমনলি দেখি, যে ছোট বাচ্চারা তো আসলে বলতে পারে না তার বিষণ্ণতা হয়েছে। তো সেক্ষেত্রে যখন দেখতে বাচ্চারা খুব খিটখিটে হয়ে গেছে, ইদানিং খুব রেগে যাচ্ছে, তখন আমরা বলছি বাচ্চাটা ইদানিং বিষণ্ণতার মধ্যে আছে। তো এটা কিন্তু বাচ্চার বিষণ্ণতা বের করার একটা গুরুত্বপূর্ণ একটা উপসর্গ। 3 নম্বর বলি আমরা খাওয়া দাওয়ার সমস্যা। যেমন খাওয়া দাওয়ার রুচি আপনার খুব বেড়ে গেছে, বা খাওয়া দাওয়ার কমে গেছে, খেতে ইচ্ছা করছে না, খাবার রুচি পাচ্ছেন না, খাবার দেখলে বমি বমি আসছে। তো অনেক ক্ষেত্রে এটাকে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা মনে করেন এবং কিন্তু চিকিৎসায় যান না। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে এই খাবার রুচিটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপসর্গ আমাদের মানসিক রোগের ক্ষেত্রে। তো যদি আপনার দেখা যাচ্ছে খাবার রুচি কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে মানসিক রোগের কথাও আমাকে মাথায় রাখতে হবে। খালি ভিটামিন কথা চিন্তা করলেই চলবে না, কারণ অনেকেই মনে করেন যে ভিটামিন বি ডেফিসিয়েন্সির কারণে এই খাবার রুচি কমে গেছে বা গ্যাস্ট্রিকের কারণে সমস্যাটা হচ্ছে, কিন্তু অবশ্যই এখানে মানসিক রোগের কথাটাও মাথায় রাখতে হবে। এবং একজন সমস্যা যদি হয় দীর্ঘদিন ধরে, হয়তো 1, 2 দিন, 5 দিন, 7 দিন হওয়ার দরকার নেই, কিন্তু যদি মাসে পর মাসে আপনার খাবার রুচির সমস্যা হচ্ছে বা খাবার বেশি খাচ্ছেন, তাহলে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করলে আমি মনে করি এটাতে আপনি সুফল পাবেন। 3 নম্বর যে সমস্যাটার কথা বলি, 4 নম্বর যে সমস্যাটার কথা বলি, সেটা বলছে আমরা বাথরুমের সমস্যা। অনেক ক্ষেত্রে বাথরুম মাঝে মধ্যে নরম হচ্ছে, বাথরুম শক্ত হচ্ছে বা কষা হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপসর্গ মানসিক রোগের। বিশেষ করে আমরা দেখেছি বিষণ্ণতায় যদি কেউ দীর্ঘদিন ধরে ভুগে থাকেন, তার কিন্তু কনস্টিপেশন বা বাথরুম কষা হয়ে থাকে। তো সেক্ষেত্রে বাথরুম কষাটা কিন্তু আমি বলে করি বিষণ্ণতা রোগের একটা আর্লি সিমটম। তো যদি কেউ এরকম দীর্ঘদিন ধরে কনস্টিপেশন থাকেন, তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে। তার সাথে সাথে কেউ যদি পেটে যে বাথরুমের জায়গাটা যদি নরম শক্ত, এরকম মাঝে মধ্যে হচ্ছে নরম, মাঝে মধ্যে শক্ত, তাহলে অবশ্যই এখানে মানসিক রোগ যেটা বলে আমরা IBS, ইরিটেবল বাউল সিনড্রোম, এটার কথাও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই আমাদের বাথরুম নরম পিছনে, এটার পিছনে কিন্তু যদি আমরা কোনো টেস্ট করি, তাহলে কিন্তু IBS রোগীদের কোনো সমস্যা ধরা পড়ে না। তার মানে এটা একটা মানসিক রোগ জড়িত, বিশেষ করে দুশ্চিন্তা রোগ যাদের থাকে তাদের IBS এর সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। তাহলে অবশ্যই একজনের বাথরুম যদি মাঝে মধ্যে শক্ত নরম হয়, তাহলে অবশ্যই আমি মনে করি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথেও পরামর্শ করা উচিত, যদি এখানে কোনো রোগ ধরা না পড়ে। পঞ্চমটা যেটাকে বলি, সেটাকে বলি যে আমরা
যে গ্যাস্ট্রিকের সমস্যা, অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যাটাকে অনেক গুরুত্ব দেন না, কিন্তু আমরা দেখেছি যারা দীর্ঘস্থায়ী দুশ্চিন্তায় ভুগে থাকেন তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাসের সমস্যা, এবং আমরা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যে পেটের ভিতর থেকে ঢেকুর উঠে আসতেছে, গ্যাস উঠে আসতেছে, তখন কিন্তু এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না, বা আমরা হয়তো সাময়িক গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে থাকি। কিন্তু এটা বুঝতে হবে যে দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তা থাকলে আমাদের কিন্তু অ্যাসিড তৈরি বেড়ে যায়, সিম্প্যাথিক নার্ভ প্যাসিভ নার্ভ স্টিমুলেশনের কারণে আমাদের কিন্তু দেখা যাবে গ্যাস্ট্রিক অ্যাসিড সিচুয়েশন বেড়ে যায়, অ্যাসিড তৈরি বেড়ে যায়, এবং তখন কিন্তু আমাদের এই রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা বা ফ্ল্যাটুলেন্স বা গ্যাস প্রবণতা কিন্তু খুব বেশি হয়ে থাকে। তারপরে যে সিমটমটা আমরা ষষ্ঠ যে সিমটমটার কথা বলি, সেই সিমটমের কথা বলি আমরা এনার্জি লস। অনেকেই মনে করেন যে আমি দুর্বল বোধ করছি, কাজে শক্তি পাচ্ছি না, কাজে এনার্জি পাচ্ছি না, হয়তো আমার কোনো ভিটামিন লাগবে, হয়তো স্যালাইন খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একটা মানসিক রোগের কিন্তু একটা উপসর্গ। দীর্ঘস্থায়ী কেউ যদি দুশ্চিন্তায় সাফার করেন, দীর্ঘস্থায়ী কাজ যদি ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা থাকে, দীর্ঘস্থায়ী কেউ যদি বিষণ্ণতা ভোগ করেন, তাহলে কিন্তু অবশ্যই এই দুর্বলতার সমস্যাগুলো থেকে থাকেন। এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই দুর্বলতাকে মানুষজন কিন্তু মানসিক রোগের সিমটম হিসেবে চিন্তা করেন না। তো অবশ্যই আমি মনে করি দীর্ঘস্থায়ী দুর্বলতা যদি এবং কোনো রোগ ধরা না পড়ে, তাহলে অবশ্যই আমি মনে করি এখানে একজন মানসিক ডাক্তারের সাথেও যোগাযোগ করতে হবে। তারপর সপ্তম সিমটমের কথা বলি, যে সেক্সুয়াল সমস্যা। অনেকেই সেক্সুয়াল সমস্যাটাকে হয়তো অত গুরুত্ব দেন না, বা দীর্ঘস্থায়ী সেক্সুয়াল সমস্যা হলে হয়তো একজন ডাক্তারের সাথে যোগাযোগ করেন, বেশিরভাগ ক্ষেত্রে ওনারা হয়তো একজন ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করেন। কিন্তু এটাও বুঝতে হবে যে একটা বড় অংশের মানসিক সমস্যার কারণেও কিন্তু আমাদের সেক্সুয়াল সমস্যা হয়। বেশিরভাগ সেক্সুয়াল সমস্যার পিছনে কিন্তু অনেক ক্ষেত্রেই মানসিক দুশ্চিন্তা, বিষণ্ণতার এগুলো কিন্তু কারণ থেকে থাকে। দীর্ঘস্থায়ী ফ্রাস্ট্রেশন, স্ট্রেসের ফলেও কিন্তু আমাদের যৌন চাহিদা কমে যায়। তাছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যদি অনেক সময় দীর্ঘস্থায়ী যদি কোনো ধরনের কোনো মানসিক কষ্টে বোধ করি, স্ট্রেসে বোধ করি, তখন কিন্তু দেখা যাবে সাময়িক আমি ভেঙে পড়লে বা মানসিক সম্পর্কের ব্যাঘাত ঘটে, মানসিক যদি কোনো চাকরি চলে যায়, কেউ দীর্ঘস্থায়ী কিন্তু চাকরি পাচ্ছেন না, চাকরিতে স্যাটিসফাইড না, বা রাতে ঘুম হচ্ছে না, সেখানেও কিন্তু তার সেক্সুয়াল সমস্যা কমে যাওয়ার সমস্যা থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি সেক্সুয়াল সমস্যা হলে কালি যে এটা একটা যৌন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে, বিশেষ করে আমরা বলি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, তা না এখানে আসলে অনেক কারণ থাকতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই একজন মানসিক ডাক্তারের সাথেও কথা বলতে হবে এবং যোগাযোগ রাখতে হবে যে আসলে কারণটা কি, এটা কোনো মানসিক রোগ কারণেই হচ্ছে কিনা। কারণ মানসিক রোগ কারণে যদি সেক্সুয়াল সমস্যা হয়, এটা কিন্তু 100% নিরাময়যোগ্য। এবং আমরা অষ্টম সিমটমের কথা বলি। অষ্টম সিমটমের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের মানুষের মেশার প্রবণতা। দেখা যাচ্ছে আমরা অনেকেই আগের থেকে খুব সুন্দর মানুষের সাথে মিশতাম, কথা বলতাম, তো এখন আমার সাথে মিশতে ইচ্ছে করছে না, কথা বলতে ইচ্ছে করছে না, একলা থাকতেই ভালো লাগছে, মানুষের কথা বিরক্ত লাগছে, মানে অশান্তি লাগছে। তো এটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ সিমটম কাউন্ট করতে হবে যে মানসিক রোগের একটা প্রারম্ভিক সিমটম হিসেবে। যে অনেকে মনে করে যে মিশতে না থাক, না মিশুক, কি হয়েছে, না, এটা অবশ্যই গুরুত্ব দিতে হবে যে মানুষটাকে সবার সাথে মিশতো, কথা বলতো, এটা যেমন একটা মানসিক রোগের উপসর্গ হিসেবে বলি। আবার আগে কম মিশতো, এখন বেশি বেশি মিশছে, বেশি বেশি কথা বলছে, এটাও কিন্তু অনেক সময় মানসিক রোগের একটা উপসর্গ। বিশেষ করে আমরা বাইপোলার ম্যানিয়াতে আমরা দেখি যে আগ বাড়িয়ে কথা বলে, বেশি বেশি মিশে, বেশি বেশি কথা বলে, তাহলে এটাও কিন্তু আমাদের একটা মানসিক রোগের সিমটম। অথবা আমরা অনেক সময় বলি মাদকাসক্ত হলেও কিন্তু দেখা যায় একজনের কথার প্রবণতা কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক বেশি বেশি কথা বলছে একজনের সাথে, আর বেশি 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 মিশছেন। ঠিক আছে, তো এই জিনিসটাও কিন্তু আমাদেরকে অনেক সময় গুরুত্ব দিতে হবে যে আমরা যদি এরকম হয়। নবম সিমটমের কথা বলি, যদি মানসিক রোগে অনেক দীর্ঘদিন সাফার করে, তাহলে কিন্তু মানুষের মধ্যে দেখুন বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রবণতা, নিজেকে সময় দেওয়ার প্রবণতা, বা স্বাভাবিক যে দৈনন্দিন রুটিন, এটা কিন্তু মেনে নিতে পারে না। অনেকেই কিন্তু দেখা যায় যে অনেকদিন ধরে যে রুটিন মেনটেন করতেন, এখন আর রুটিন মেনটেন করতে পারছেন না, টাইমলি খেতে পারছেন না, টাইমলি ঘুমোতে পারছেন না, কোনো কাজকর্মে গেলে মোটিভেশনটা আসতেছে না, কাজের ক্ষেত্রে এনজয় করছেন না, কোনো ভালো লাগছে না। তো এনজয়মেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যে কাজই করেন, আপনি মুভি দেখেন, গান শুনেন, বা আপনি যদি অফিসে কাজই করেন, যে কোনো কাজে কিন্তু আপনার এটার মধ্যে আনন্দ উৎফুল্লতা আসাটা খুবই জরুরি। যদি এই উৎফুল্লতা না আসে, তবে অবশ্যই এটা বুঝতে হবে যে এটা কোনো বিষণ্ণতা সাফার করছেন, বা কোনো অন্য রোগের কারণে কোনো বিষণ্ণতা আসছে কিনা। তাহলে অবশ্যই এই ব্যাপারে আপনি মানসিক ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আর লাস্ট আমরা যে কথাটা বলি মানসিক রোগ চিকিৎসার ব্যাপারে, অবশ্যই একটা মানুষ যদি দীর্ঘস্থায়ী, যদি কোনো ক্ষেত্রে যে রাগারাগি করছেন, পথে রেগে যাচ্ছেন, ভাঙচুর করছেন, হ্যাঁ, যে আগে যে জিনিসটা করতেন না, কিন্তু এখন দেখা যাবে কোথায় কোথায় ভাঙচুর করছেন, কোথায় কোথায় মারামারি করছেন, কোথায় কোথায় রেগে যাচ্ছেন, বদরাগী হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে হবে, এটাও কিন্তু একটা মানসিক রোগের উপসর্গ। আমাদের ক্ষেত্রে অনেকে আমরা পেপারে বা ইন্টারনেটে দেখি যে যারা অল্পতে রেগে যান, তাদের মানসিক দিক দিয়ে তারা খুব ভালো মানুষ থাকেন, তারা ক্লিয়ার মেন্টালিটি থাকেন। আসলে এটা কথাটা অনেক ক্ষেত্রেই সঠিক না। এক্ষেত্রে আমি মনে করি কিছু বদরাগী থাকেন, আগে বদরাগী ছিলেন না, এখন ইদানিং বেশি বদরাগী হচ্ছেন, বেশি বেশি
ভাঙচুর, রাগারাগি করছেন, সম্পর্কের দেখে দূরত্ব তৈরি হচ্ছে পরিবারের আশেপাশের মানুষ বা অফিসের মানুষের সাথে বা কাছের মানুষের থাকে কাছে, তাহলে কিন্তু অবশ্যই এটাকে একটা মানসিক রোগের উপসর্গ হিসেবেও চিন্তা করতে হবে। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য।